This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আমরা অনেক আগেই বলেছিলাম যে ইসকনেই পতন হবে ইউনুসের। আপনারা ইউটিউবের প্লেলিস্টে যাবেন, আর প্লাস নিউজ ডিজিটাল দেখতে পাবেন যে সেখানে প্রচুর মানুষ সেদিন দেখেছিলেন। আজও আমরা রেখেছি পর্ব 2, কেন এটা ঘটলো তার অ্যানালিসিস আমরা আজকে দেব। অনেক তালেবর মুরব্বীরা বলেছিলেন যে একেবারে ঘাড় মটকে দিতে হবে হচ্ছে ইসকনের। ব্যাপারটা যে অত সোজা নয়, যতটা ভাবছিলেন ইউনুস গ্যাং, তত কিন্তু সোজা যে হয়নি আজ বোঝা গেছে। এমনকি যিনি পাবলিক প্রসিকিউটর, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, তিনি রীতিমতো বিধ্বস্ত। তার কারণ তিনি কি বলেছিলেন যে ইসকন একটি হিন্দু মৌলবাদী সংগঠন। এখন আমরা বারবার এটা বলেছি যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে দেখলে কখনো মনে হবে না তিনি একটি মশা মারতে পারেন বা তিনি কখনো কাউকে ধরে সপাটে চড় মারছেন, এরকম কোনো নজির নেই। বিশ্বে বিভিন্ন দেশের উদাহরণ, সে পাবলিক প্রসিকিউটর বিভিন্ন দেশের উদাহরণ দিচ্ছে, চায়না, সিঙ্গাপুর, এসব দেশে ইসকন নেই। ইসকন নেই, কিন্তু ওখানে ইসকন নিষিদ্ধ নয়। নিষিদ্ধ কোনো দেশে, যেসব দেশে ইসকন আছে সেখানে তারা কাজ করছে। এটা একটা রীতি, এটা একটা কাল্ট, এরকম কোনো ব্যাপার নেই যে হিন্দু ধর্মের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে এটা একটা গৌড়ীয় বৈষ্ণব ভাবধারাকে প্রতিষ্ঠা করার কথা বিশ্বব্যাপী ইসকন একটি ভূমিকা নিয়েছে। কিন্তু বরাবর এটা রোশানলের মধ্যে থেকেছে এবং 5ই আগস্টের ঘটনার অনেক আগে থেকেই বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকন বাড়াবাড়ি করছে এবং ইসকনের মাধ্যমে ইসকনকে সরাসরি দেখে দেওয়া হচ্ছে রয়ের এজেন্ট এবং বলা হচ্ছে যে ভারত আগ্রাসী ভূমিকা নিচ্ছে। এবং তার সাথে হচ্ছে তারপরে 5ই আগস্টের পর থেকে বয়ান বদলে গেল। যখন গণভবনে প্রবেশ করলো, তারপরে বয়ান বদলে গিয়ে হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনা, ইতিহাসের কি সবচেয়ে পতিত স্বৈরশাসক, এবং তাকে আরএসএস ব্যাক করেছে এবং সেই ক্ষেত্রে ইসকন কত রকমের বয়ানবাজি এবং ক্রমশ এটা অ্যাগ্রেসিভ হয়েছে। তখন ওই মনে হয়েছিল যে ইসকনকে টার্গেটে রাখছিলায় বাংলাদেশে আবার একটা হিন্দু জেনোসাইড হতে কি চলেছে। খুব আতঙ্কের বিষয়, তার কারণ 1947 সাল থেকে আমরা যদি দেখি পূর্ব পাকিস্তান অনওয়ার্ডস, তারপরে সেখানে ক্রমান্বয়ে হিন্দুদের ওখানে সংখ্যা কমে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় আধুনিক সময় এথনিক ক্লিনজিং, অর্থাৎ ধর্মীয় এথনিক যে আইডেন্টিটিকে সেটাকে ক্লিনজিং করার একটা পরিকল্পনা। এটা একটা বৃহৎ পরিকল্পনার অঙ্গ কিনা, এই নিয়ে পশ্চিমবঙ্গ জুড়েও বিতর্ক বিভিন্ন জায়গায় হয়েছে, লেখালেখি হয়েছে। বারবার তারা দাগে ওখানকার বিভিন্ন রাজনৈতিক দল এবং বেশ কিছু হচ্ছে ইউটিউবার, ব্লগার যারা রয়েছেন, তারা আরএসএসকে এই ক্ষেত্রে নিশানায় আনেন। হচ্ছে আরএসএসের পলিটিক্যাল উইং, বিজেপি এবং হচ্ছে নরেন্দ্র মোদী এই 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 প্রচেষ্টাটা করছেন, এই সমস্ত হচ্ছে। এবং আজকে যখন এই রায়টা বেরোনোর আগে পর্যন্ত দেখুন, একটা আমরা ছবি দেখাচ্ছি, এই ছবিটা আজকে দেশে ঘটেছে। সেখানে একটি মার্কেটে, সেখানে প্রভুপাদের যে ছবি নামিয়ে ইসকনের একটি সেন্টার, ইসকনে প্রচুর সেন্টার চলে। আমরা যেমনি কলকাতা অ্যালবার্ট স্ট্রিটে জানি, ঠিক তেমনিভাবে বাঙুর অ্যাভিনিউতেও ওরকম একটা সেন্টার রয়েছে। সেখানে সবাই আসেন, কীর্তন করেন, মূলত ভজন করেন এবং সেখানে ফুড কাউন্টার আছে, অত্যন্ত উৎকৃষ্ট মানের খাবার তারা দেন। সমস্ত কিছুকে নিয়ে নিশানায় রাখা হয়েছে বাংলাদেশে। এই ঘটনা যে একটা ভয়ঙ্কর বিপদ রেখে আনছে সেটা আগেভাগেই বলেছে এবং তা অনেকটাই কিন্তু সত্যের দিকে এগোচ্ছে। যদিও এখনও পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং যাকে ঘিরে গোটা বিশ্ব জনমত এই মুহূর্তে তৈরি হয়েছে। এবং কলকাতাতেও আজকে তাকে যখন কোর্টে আবার নিয়ে যাওয়া হয়েছে, অনেকেই বলছেন যে একবার শুনানির পর আবার কেন শুনানি। এটাই হয়েছে তার কারণ, চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে, শুরুতেই কিন্তু রাধারমন দাস বলেছিলেন, এখানকার যিনি পূর্বাঞ্চলীয় অধিকর্তা, যে আমরা কিন্তু গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রককে যেমন জানাবো, ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক যেখানে যেখানে ইসকনের সংস্থা রয়েছে তাদের প্রত্যেককে তারা অবহিত করবেন। রাষ্ট্রসংঘের ক্ষেত্রেও তারা হস্তক্ষেপ চাইবেন। এমতো চাপ
ডক্টর ইউনূসের বা এই নাবালক সমন্বয়কদের পক্ষে কি নেওয়া সম্ভব ছিল? এই প্রশ্ন বারে বারে এসেছে এবং অনেকটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সেই ভিডিওটা নিঃসন্দেহে আমরা পরে আপনাদের কাছে দেখাবো, যেখানে হচ্ছে পাবলিক প্রসিকিউটর ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তিনি বলেছিলেন হিন্দু মৌলবাদী সংগঠন। এই পরিস্থিতি তৈরি হলো এবং আজকে গতকাল বলেছিলাম ঢাকার ভিত কেঁপে গেছে। আজ কলকাতাতে পার্ক সার্কাস বেগবাগান অঞ্চলে সনাতনী হিন্দুরা তারা নেমেছেন এবং দীর্ঘক্ষণ তাদেরকে সেখানে বেগবাগানে আটকে দেওয়া হয়। তারপর ধস্তাধস্তি হওয়ার পর 5 জনের ডেলিগেশনস গিয়ে ঢাকার যে এখানে যে ডেপুটি হাই কমিশন, সেই কমিশনের কাছে গিয়ে তারা স্মারকলিপি দেন। অর্থাৎ কোথাও আজকে কলকাতার পার্ক সার্কাসের রাজপথের দখল নিয়েছিল সনাতনী হিন্দুরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত সেই জায়গায় কলকাতার ইতিহাসে এই 7 পয়েন্টসে কখনো হিন্দু সনাতনীদের এইরকম একটা মেজাজ আর কি দেখা যায়নি। এখানে সবাই ছিলেন, এমনকি মতুয়া সম্প্রদায়ের লোকজনও সেখানে ছিলেন এবং তারা করেছেন। এবং কেউ কেউ হচ্ছে দেখা গেছে যে গার্ডরেল ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশের উপরও কিন্তু ইট পাথর নিক্ষেপ করা হয়েছে। একজন পুলিশ আহত হয়েছেন এরকমই খবর পাওয়া গেছে। সে ছবি দেখতে পাচ্ছেন। একটা রোষ তৈরি হয়েছে। এর কারণ সহজেই অনুমেয়, এর কারণ আছে। কারণ আজকে বিশ্লেষণ অবশ্যই দেওয়ার জন্যে অত্যন্ত একজন গুণী মানুষ তিনি রয়েছেন এবং যিনি একজন অত্যন্ত বড় মাপের প্রবক্তা। আজকে গোটা এপিসোডটা আপনারা মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বীজ কোথায় এবং ঠিক আগামী সময়টা 48 ঘন্টা বা 72 ঘন্টা কি হতে চলেছে তার আগাম পূর্বাভাস আমরা দেব। তার কারণ আপনাদের কাছে যে ভালোবাসা আমরা পেয়েছি, আপনারা জানতে চেয়েছেন। বহু সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে যারা রয়েছেন বাংলাদেশের বাঙালি যারা রয়েছেন বাংলাভাষী, তারা জানতে চেয়েছেন। আমরা সাধ্যমতো আপনাদের কাছে প্রত্যেকটা মুহূর্তের আপডেটস দিয়ে যাব। রয়েছেন ডক্টর জিষ্ণু বসু, যিনি গবেষক, শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের তিনি সিনিয়র গবেষক এবং তার সাথে একজন অত্যন্ত বড় তাত্ত্বিক রয়েছেন আর.কে. শ্রীবাস্তব, যিনি প্রতিরক্ষা ভাষ্যকার। দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই রয়েছেন বাংলাদেশে বহুবার যিনি গেছেন বিভিন্ন কাজে এবং বিশেষ করে চট্টগ্রাম যে এলাকাকে তিনি হাতের তালুর মতো চেনেন, সেই রতন হাতি তিনিও রয়েছেন। আমি ডক্টর বসু আপনার প্রচুর লেখা পড়েছি, মানে সবচেয়ে বেশি যেগুলো বহুল প্রচালিত যে সংবাদপত্রে আপনি বহু লিখেছেন। আপনার লেখার ক্ষেত্রে একটা বরাবরই থাকতো যে বাঙালি হিন্দুর আইডেন্টিটি, তার শিকড়ের খোঁজ এবং হচ্ছে বারবার প্রতারিত হওয়া বিভিন্ন হচ্ছে সময় থেকে। আজকে কিছুটা কি আপনি আপনার মনের যে জ্বালা বা যে কষ্ট বা যন্ত্রণার কিছুটা কি নিবৃত্ত হয়েছে? তার কারণ আজকে ঢাকাও উত্তাল, কলকাতাও উত্তাল। দেখুন, আজকে এমন একটা সময় যে বাঙালি হিন্দুর অস্তিত্বটাই একটা প্রশ্নের মুখে। ঢাকা বা বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় তাহলে শুধুমাত্র হিন্দু নয়, বাঙালি জাতিটাই নিশ্চিহ্ন হয়ে যাবে। তার কারণ যে প্রত্যেক বছরই পয়লা বৈশাখের সময় শুধু বাঙালি হিন্দু নয়, বাঙালি মুসলমান যারা ওখানে পয়লা বৈশাখ করতে যান তাদেরকে রক্তাক্ত হতে হয়। কারণ হিন্দুত্ব বা ভারতবর্ষের একটা কম্পোনেন্টকে বাদ দিলে বাকি বাংলাদেশের যে অংশটা সেটার সঙ্গে আফগানিস্তানের কোনো পার্থক্য নেই। তাই সেটা যদি হয়ে যায় এবং এটা হওয়ার ক্ষেত্রে ক্রমান্বয়ে পশ্চিমবাংলার বাঙালিদের যে ভূমিকা, আমরা সারা পৃথিবীর মানুষ আক্রান্ত হলে, মানে যদি প্যালেস্তাইনের ওপরে আক্রমণ হয় তাহলে প্যালেস্তাইনের জন্য আমরা রাস্তা ভর্তি করে দিই। নিকারাগুয়ার জন্য আপনারা যে এখানে যারা আছেন আমরা প্রত্যেকে দেখেছি যে রাস্তা ভর্তি হয়ে গেছে। আপনাদের কখনো স্মরণে আছে যে কোনো বামপন্থী দল যে পূর্ব বাংলাতে একজন হিন্দুর ওপরে অত্যাচার হয়েছে, মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হয়েছে, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছে, কিংবা 12 বছরের একটি মেয়েকে সারা রাত ধরে 12-14 জন ধর্ষণ করেছে, অসহায় মা দুটো হাত জোড়ো করে বলেছেন বাবা তোমরা একটু আস্তে আস্তে আসো, মেয়েটার বয়স খুব কম। এই মর্মান্তিক ঘটনা দেখার পরে কোনো একটা দল, এই বামপন্থী দল, তারা রাস্তা নেমে তার প্রতিবাদ করেছেন। সেই সময় তারা সর্বময় কর্তা ছিলেন। 2001 সালে যখন তসলিমা নাসরিন লজ্জা লিখছেন, সেই সময় তসলিমাকে এখানে তারা থাকতে দিলেন না, তসলিমাকে এখান থেকে বিতাড়িত করা হলো।
এবং করার সময় এরা এত বড় বড় কথা বলেন যে সারা পৃথিবীর যেখানেই অন্যায় সেখানেই আমরা। বাংলাদেশের, ইসরায়েলের কিংবা প্যালেস্তাইনের কোনো একটা মানুষ, তার উপরে অত্যাচার হলে সে যে ভাষায় কথা বলবেন সে ভাষা আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওই উল্লাপাড়ার মা যে ভাষায় কাকুতি মিনতি করেছিল সে ভাষায় তো আমরা কথা বলি। আপনাদের হৃদয়ের মধ্যে কি একটু সেই ব্যাপারে কোনো রকমের আবেগ, সেই ব্যাপারে কোনো রকমের মানবিকতা কিছু হয়নি? কতটা রাজনৈতিকভাবে স্বার্থপর হলে, কতটা নিষ্ঠুর হলে সেদিনকে তারা চুপ করেছিলেন। তসলিমাকে যেদিনকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাদের একজন বড় নেতা পা কাঁপতে কাঁপতে এসে বললেন যে যদি এখানে আগুন জ্বলে তাহলে তসলিমা এখান থেকে চলে যান। কেন চলে যাবেন? না, তাদের দুটো পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা এত বড় বড় কথা বলেন, 35 বছর ধরে তারা শাসন করেছেন, সেদিনকে তাদের হিম্মত হলো না যে দুষ্কৃতীরা তাদের পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছেন তাদেরকে ধরে নিয়ে গিয়ে যথাযথ শাস্তি দেওয়ার। আজকের বাংলাদেশের যে পরিণতি হয়েছে, আজকে বাংলাদেশ যে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে পশ্চিম বাংলাতে আমরা তার যথাযথ প্রতিবাদ করিনি। আরেকটা বিষয় বলাটা খুব প্রয়োজন যে কূটনৈতিকভাবে আমরা প্রথম থেকেই, আপনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বললেন, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদম প্রথম মন্ত্রিসভা থেকে যে কারণে পদত্যাগ করেছিলেন, নেহেরু লিয়াকত চুক্তির বিরুদ্ধে। নেহেরু লিয়াকত চুক্তিটা একটা ভাঁওতা ছিল। আজকের বাংলাদেশের এই যে 3 কোটি হিন্দুর এই রকম জীবন মরণ সমস্যা, তার মূলটা লুকিয়ে আছে নেহেরু লিয়াকত চুক্তির মধ্যে। শ্যামাপ্রসাদ সেদিনকে বুঝেছিলেন যে এই হিন্দু হোমল্যান্ড, হিন্দু বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড যেটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, সেখানে সেই মানুষগুলোর প্রতিস্থাপন প্রয়োজন। নেহেরু লিয়াকত চুক্তির জন্যে এবং সেই সময় আরো কয়েকজন অদূরদর্শী নেতৃত্বের জন্য বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের হিন্দুকে এই অবস্থায় করতে হয়েছে। বাংলাদেশের বাঙালির যে অবদান, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে 62 জন মানুষের ফাঁসি হয়েছে, তার মধ্যে 41 জন বাংলা ভাষায় কথা বলেন, বাংলাভাষী, আর 41 জনের মধ্যে 29 জনের বাড়ি ছিল পূর্ব বাংলায়। তাদেরকে, তাদের রক্ত দেখে তাদেরকে যখন শকুন শিয়ালের জল ছিঁড়ে খাচ্ছে, তখন আমরা মনে করব না যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা নিজেদের জীবনের রক্ত দিল, শেষ মানুষটি যিনি, যার ফাঁসি হয়েছিল, মানকুমার বসু ঠাকুর, যে নৌ বিদ্রোহের সময় সিপাহী মানে আজাদ হিন্দ ফৌজ আসার পরে নৌ বিদ্রোহের সময় যার ফাঁসি হয়েছিল, তার বাড়ি ছিল ঢাকার মালখানগরের বসু ঠাকুর। সেই যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতাই আজকে আমাদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর দরকার। আর একটা কথা বলে আমি এইভাবে শেষ করছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যত মানুষের প্রাণ গেছে, যদি আপনারা আর্চার ব্লাডের রিপোর্ট পড়েন, ব্লাড রিপোর্ট যেটা আমেরিকাতে তিনি পাঠিয়েছিলেন নিক্সনকে, সেই রিপোর্টের প্রতি ছত্রে আছে যে পাকিস্তানের খান সেনা মূলত হিন্দুদের উপরে কি নিদারুণ অত্যাচার করেছেন। তাহলে বাংলাদেশের স্বাধীনতা তো বাংলাদেশের বাংলাভাষী হিন্দুদের রক্ত দিয়ে কেনা। তাহলে বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তাদেরকে বাংলাভাষী হিন্দুদেরকেও বাঁচিয়েছে, মুসলমানদেরকেও বাঁচিয়েছেন। মুজিবুর রহমানের যত বছরের জেল হয়েছিল, তার যারা সঙ্গী সাথী, তাদের যদি সবটা দেখেন যে হিন্দু মুসলমান সকলের জন্যে, সকলের হয়ে রক্ত দিয়েছেন বাংলাদেশের হিন্দুরা। আজকে কতটা অকৃতজ্ঞ হলে তাদের উপরে এই অত্যাচার করা যায়। একজন অত্যন্ত নির্দোষ সন্ন্যাসী, তিনি কেবলমাত্র মানুষকে বাঁচানোর কথা বলেছেন, তাকে নিয়ে গিয়ে কারান অন্তলারে রাখতে হয়েছে। অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আজকে মহামান্য, সে দেশের মহামান্য আদালত বলেছেন যে ইসকন কোনো সন্ত্রাসবাদী সংগঠন নয়, ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। সরকার যদি করতে চায় সরকারকে আনতে হবে। আপনাদের মনে করিয়ে দিই যে হাইকোর্ট ঠিক এইভাবে রায় দিয়েছিল কোটা সংস্কারের বিষয়ে, যে রায়টা দিয়েছিলেন এবং তারপরেই শেখ হাসিনা কিন্তু ঘোষণা করেছিলেন কোটা। কিন্তু বৈষম্য বিরোধী কোটা আন্দোলন শেষমেশ গিয়ে উপনীত হয়েছে ইসকনের অফিস বন্ধ করো, ইসকন ধর্মীয় মৌলবাদী, অর্থাৎ টার্গেট সেই হিন্দুরা। কেন? ইতিহাস কি সেই দিকে সাক্ষ্য দিল? এই যে শুনলেন এতক্ষণ ধরে, বা পশ্চিমবঙ্গের যারা হিন্দু জনগোষ্ঠী, যে সংস্কৃতির তারা
ধারণ করতে চেয়েছেন, এগিয়ে নিয়ে যেতে চাইছেন। গোটা এই উপমহাদেশের মুক্তির প্রশ্নে তাদের অবদান ছিল। ভাবুন তো, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যখন যাচ্ছেন আফগানিস্তান থেকে শুধু জার্মানিতে যাচ্ছেন, এই যে যাদের সৌকর্য, গ্যারিবল্ডির সেই ভক্ত যে মানুষ, আর আজকে দেখুন কারা সব হেলমেট বাহিনী। যে সত্যেন বসু গবেষণা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বোস আইনস্টাইন থিওরি, আজকে দেখুন সেখানে হেলমেট বাহিনী হাতে রড পিটছে। কাদের পিটছে? কখনো হচ্ছে নিশ্চয়ই আওয়ামী লীগ, এটা ধর্মের প্রশ্ন শুধু নয়, এবং কখনো কখনো কিন্তু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এবং হচ্ছে ইসকনে উপরে হচ্ছে। আজকে একটু নজর রাখবো হচ্ছে এই মুহূর্তে, অনেকক্ষণ ছিল, দীর্ঘক্ষণ আপনারা আর+ নিউজে দেখেছেন, সেখান থেকে একদম পুরো সরাসরি সম্প্রচার, একদম বেগবাগান পার্ক সার্কাস 7 পয়েন্টের ওখানে, তার একটা সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে তারা সেই প্রশ্নই তুলতে চাইছে যে 47-এর পর 1952 সালে প্রথম নির্বাচনের পর হয়তো সে সময় অনেকে বেঁচে ছিলেন যারা হিন্দু হোমল্যান্ডের সপক্ষে জোরালোভাবে দাঁড়িয়েছিলেন। তারপরে যত গেছে, এবং ডক্টর জিষ্ণু বসু যেটা বললেন যে 34 বছর একটা সত্যি এই প্রশ্ন নিয়ে বলাই যেত না। হিন্দু বাঙালির প্রশ্ন বললে সাম্প্রদায়িক, এই যে একটা ন্যারেটিভকে নির্মাণ হয়েছিল, এইটা বিনির্মাণ হচ্ছে, এবং অবশ্যই চিন্ময় কৃষ্ণ দাস তিনি সেই ভূমিকাটা পালন করেছেন। অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠছেন। এই ব্যাপারে আমরা আসবো, কিন্তু একটু নজর রাখবো কলকাতার রাজপথে আজকে কি হচ্ছে তার একটা সংক্ষিপ্ত রূপ দেখে নিন। আহত করার আমাদের কোনো লক্ষ্য নেই, কিন্তু হিন্দু হৃদয়কে আহত করার অধিকার সরকারের নেই। চিন্ময় প্রভুকে লজ্জা নেই, নিজের জাতি ভাইকে মেরে কেটে যাচ্ছে, যার সাথে পুলিশের লজ্জা নেই, চটি চুতে পড়লে এর কোনো লজ্জা নেই। চট্টগ্রামে ভারত হাই কমিশনারকে ঘেরাও করেছে, ওখানে পুলিশ কিছু করেনি, আমাদের পুলিশ কেন করছে? চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনারকে ঘেরাও করে ভাঙচুর করেছে, ওখানে কিছু করেনি, ওখানে পুলিশ। আমাদের পুলিশ কেন? আমাদের বাবা ইউনূস সরকার মাঝখান থেকে টাকা খেতে বসে আছে, ওর কোনো স্টেটমেন্ট নেই। হিন্দুদের এভাবে মারছে, ওর কোনো স্টেটমেন্ট নেই। একটা সরকার যদি দেশ চালাতে চায়, সে দেশকে কন্ট্রোল করতে চাইবে, ওই ইউনূস সরকারের কোনো ক্ষমতাই নেই দেশকে কন্ট্রোল করা। সবসময় হিন্দুরা কেন মরবে? সংখ্যালঘু হিন্দুরা কেন মরবে? এখানে সংখ্যালঘু কিছু হলে তো গোটা ওয়ার্ল্ড ওয়াইজ সবাই সংখ্যালঘুরা একসাথে হতো, হিন্দুরা কেন মরবে? হিন্দুরা সবকটা হিন্দুরা একসাথে হওয়া দরকার। আমাদের পারমিশনের দরকার নেই, আমরা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আমরা প্রতিবাদ করি, শান্তিপূর্ণ প্রতিবাদ। পুলিশ ব্যারিকেড করছে। যখন উলবেড়িয়ায় আতঙ্কবাদীদের হয়ে র্যালি বের করেছিল, তখন পুলিশের কাছে পারমিশন ছিল, তখন কোথায় ছিল এদের ফোর্স? গার্ডেন নিচে যখন দুর্গা মণ্ডপ বন্ধ করে দিল, তখন কোথায় ছিল এদের ফোর্স? বেলডাঙ্গায় যখন কার্তিক মূর্তি ভাঙচুর করাচ্ছিল, তখন কোথায় ছিল এদের ফোর্স? গত 5ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকার বিতাড়িত হলো, তারপরে বাংলাদেশের যারা নাগরিক তারা যখন মিছিল করলো, তখন চটি চেটা পুলিশ কোথায় ছিল? আজকে বাংলাদেশের হিন্দু সরকারের সাথে মমতা পুরো গোটা গেম খেলছে হিন্দুদের বিরুদ্ধে, তার দুনিয়ার সমস্ত হিন্দু ত্যাগ হয়েছে। চিন্ময় প্রভুকে রিলিজ করে দিই, তাহলে সব শান্তি হবে, নাহলে অশান্তি লেগে যাবে। ভারত সরকারের কাছে আমার অনুরোধ, বাংলাদেশে পাঠানো সমস্ত কিছু বন্ধ করা হোক। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, মির্জাফরের বাচ্চাদের একটা নুন দিয়েও সাহায্য করা উচিত না। তীব্র ক্ষোভ আক্রোশ বেশ কিছু জায়গা এটার হচ্ছে, তবে গোটা পর্ব অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। তার কারণ হচ্ছে পুলিশি ব্যবস্থা যথেষ্ট ছিল, এবং কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিঃসন্দেহে আমি একটু যাবো, তারপরে সকালবেলায় আজকে টুইটার দেখে এটা হলো, এবার আর ট্রাম্প মহাশয় কিন্তু ওই মাইক্রো ফিন্যান্স ম্যান বলে আর সম্বোধন করেননি, সরাসরি বলেছেন ডক্টর ইউনূস, এবং তার নোবেল পুরস্কার নিয়ে একদম রীতিমতো ঠাট্টা তামাশা করে দিয়েছেন। আল কায়দা টেরোরিস্ট জাসিমউদ্দিন রহমানি ইজ রিলিজড, ইসকন প্রিস্ট কৃষ্ণ দাস প্রভু ইজ অ্যারেস্টেড, ওয়েল ডান নোবেল পিস প্রাইজ উইনার ইউনূস, I think Biden administration and Soros selected him for the prize. এর থেকে বড় মানে উপহাস আর কিছু হতে পারে না। শান্তির জন্য নোবেল পুরস্কার জয়ী সেখানে বলছেন যে আল কায়দা টেরোরিস্ট জাসিমউদ্দিন রহমানি ইজ রিলিজড। আমি এখান থেকে মিস্টার শ্রীবাস্তব হচ্ছে যেভাবে
আমি ভিডিওগুলো দেখছিলাম, আমি সিকিউরিটি এক্সপার্ট নই, কিন্তু মহল্লার ভেতর ঢুকে যাওয়া তড়িৎ গতিতে কোথাও কোথাও দোকানগুলোকে অ্যাটাক করছে রাতের দিকে বিভিন্ন জায়গায়। এবার ঠিক কথা, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, পুলিশ অতটা ইয়ে নেই, পুলিশ দাঁড়িয়ে আছে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি, এরকম সবাই তো রিলিজড হয়ে গেছে জেল থেকে, এরকম একটা পরিস্থিতিতে আগামী সময় একটা ব্যাকল্যাশ কি, কেননা না ওই রকম আর স্টেজে এখন আর নেই, কেননা ডক্টর ইউনূস কি এমন একটা পরিস্থিতিতে ছেড়ে দেওয়া কেঁদেবাজি অবস্থা? দেখুন, সবপ্রথমে তো আমি আপনাকে বলি, ডক্টর জিনসুর কথা শুনে যাদের বাড়িতে মেয়ে আছে, ইনি বললেন একটা মা বলছে, কাঁদছে, কে আসতে আসো আমার মেয়েকে, চোখে জল চলে আসবে। আমরা ফৌজি লোক, আমরা ইমোশনাল। কত ব্রহ্মচারী, কত তুমি জেলে পাঠাবে, প্রত্যেকটা বাড়ি থেকে বেরোবে। বাংলাদেশের 2 কোটি আমাদের যে সনাতনী আছে, ওদের প্রত্যেকটা বাড়ি থেকে একটা ব্রহ্মচারী, একটা লোক বেরিয়ে যাবে। কত লোককে জেলে পাঠাবেন আপনি? মনে রাখবেন, আমাদের কৃষ্ণ যখন জেলে গেছিলেন ওনার পাওয়ার বেড়ে গেছিল, আমাদের ব্রহ্মচারী সাহেবের পাওয়ার বেড়ে গেছে। আপনি একজুট করলেন, আপনারা শুধু লাই, আপনি মিথ্যাবাদী আপনারা। আমরা তো শেখ হাসিনাকে আমরা ভারতে আনিনি, আমরা তো ওনাকে বাংলাদেশ এয়ারফোর্স দিইনি, আমরা কোন ইনভিটেশন দিইনি। আপনি যদি দম থাকে আপনাদের হাফিজ ইসলাম আর জামাত ইসলাম বা আপনার বিএনপি, আপনি জিজ্ঞেস করুন আপনার জেনারেল ওয়াকুর জামানকে, কে ইনভিটেশন দিল, কে পাঠালো হাসিনা বাজারকে? আমরা বলিনি। তো এটা মিথ্যাবাদী প্রথম কথা হলো। দ্বিতীয়, আপনি বলেন আদানি এনার্জি, আপনি 17,000 আপনার মেগাওয়াট, ওর মধ্যে আদানি কত দিচ্ছে? শুধু 1400। আমরা তো আপনাকে ফ্যাসিলিটেট করলাম 30 মেগাওয়াট ফ্রম নেপাল আমাদের থ্রু আসবে। আপনি কোথায় মিথ্যা পাঠাচ্ছেন আপনি? আমরা জামাত ইসলাম, আমরা হাফিজ ইসলাম, আমরা বিএনপি, প্রত্যেকটা আমরা সাইট দেখছি, ওখানে আপনি ফটোশপ করে দিচ্ছেন। আপনাদের কাছে তো লোক নাই, আপনারা তো জুমিং করে আপনারা ফটোশপ করে লোককে বাড়িয়ে দেখাচ্ছেন, আপনি পুরনো রিলিজগুলো চালাচ্ছেন, রিলগুলো চালাচ্ছেন, আর মানুষকে, আমাদের বাংলাদেশের ভাই বোনকে আপনি দিগ্ভ্রমিত করছেন যে আমাদের কাছে লোক আছে, আমাদের কাছে জামাত আছে, রাইট? আপনি তো আপনি জানেন আপনি কেন পাঠালেন আপনাদের রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিকে, আপনি কেন পাঠালেন মালদ্বীপে? আমি বলে দিচ্ছি, ডক্টর ইউনূস, আপনি কমিশন নিচ্ছেন, আপনার কমিশন আছে, ওখানে গিয়ে চায়না থেকে রেডিমেড জিনিস এসে ঠাপ্পা লাগছে আপনার বাংলাদেশ আর ওটা আমেরিকা ইউরোপে যাচ্ছে। আমাদের বাংলাদেশে যতগুলো ফ্যাক্টরি আছে রেডিমেড গার্মেন্টস, ওদের প্রফিট ওরা পাচ্ছে না, আর আপনারা গ্রামীণ ব্যাংক, আপনার সেল কোম্পানি ওর পয়সা পাচ্ছে। এটাই সৎকে আপনি বিফল, রাইট? এটা আপনি ন্যারেটিভ বিল্ড আপ করছেন। কি হলো দ্য জার্নালিস্ট বিয়ন্ড দ্য বর্ডার্স, আপনি কি, ওরা কি বললো আপনার গতকাল, আপনাকে কি নসিহত দিল? ওরা বলছে আর এত লোককে আপনি মারবেন না, প্রথম আলো আর স্টারের মতো লোক আপনি করবেন না। আর আপনি এটা কি করলেন? চিটাগাঁও গিয়ে একটা ব্রহ্মচারীকে ধরে নিলেন, বললেন কি ভাই আমি তো ডাইভার্সন করছি। আমরা জিজ্ঞেস করছি, এটা জানেন কেন হলো? 20 তারিখে এনে 2 জন লোককে অ্যাপয়েন্ট করেছেন। ওই 20 তারিখে কাকে অ্যাপয়েন্ট করলেন? কার এতে আপনি অ্যাপয়েন্ট করলেন? ডক্টর ইউনূস উনি অ্যাপয়েন্ট করেন আইজিপি পুলিশ, এটা রিটায়ার্ড লোককে আনলেন, আর একটা ইনি আনলেন চিফ ইলেকশন কমিশনার, দুজনই ওনার লোক। আর এই যে সাহেব এসছেন আপনার, যেটা আইজিপি হয় ওনার, এটা ব্রেন চাইল্ড। আর এই পুরো আপনার যেটা গভর্নেন্স আছে বাংলাদেশের, ওর মধ্যে আমরা সোজাসুজি দেখছি দের ইজ এ ফাড়। তার মানে ডক্টর ইউনূস চাইছেন, উনি তো চাইছিলেন কে আমি প্রেসিডেন্ট হোক, উনি তো একটা অ্যাটাক করেছিলেন চুপ্পু সাহেবের উপরে, বাংলাদেশ প্রেসিডেন্ট হবে, কে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারেননি উনি। এই পার হতে উনি নিজের একটা সিলেক্ট করে একটা লোক, বাঞ্চ অফ পিপল, বাঞ্চ অফ কোটিতারি করছেন, যাদের শুধু কাজ বাইরে থেকে পয়সা নিয়ে অ্যান্টি ইন্ডিয়া কাজ করার। আর এর জন্য ওদেরকে জবাব দিতে হবে, যতগুলো অ্যাট্রোসিটিজ হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আনবে। এটা একটা খুব বড় বিষয়। তার কারণ হচ্ছে 5 তারিখের পর থেকে অ্যাট্রোসিটিস যে লেভেলে, এবং এটা বারবার চিন্ময় কৃষ্ণ দাস এটাই বলতেন যে যতবার এরকম হয়েছে বাংলাদেশে, যতবার পট পরিবর্তন হয়েছে, বারবার টার্গেট হয়েছে ওখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ভাষাগত সংখ্যা লঘু তো যারা রয়েছেন, অর্থাৎ এবং কোথাও কোথাও পাহাড়িরাও। এই সমস্ত জায়গাগুলোতে এই যে একটা অশান্তির পরিবেশ, যা 3 মাসে অতিক্রান্ত হয়েছে, একেবারে সর্বদিক থেকে ব্যর্থ। যদি আমরা ব্যবসা বাণিজ্য দেখে একটা নাবিশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, প্রচুর তারা বলছেন, কিন্তু তৎসত্ত্বেও বাংলাদেশে কিন্তু রতনবাবু মৌলবাদী তাণ্ডব অনেকটা জায়গায় দাঁড়িয়ে, এবং যেভাবে করছে, এবং চট্টগ্রামটা মূলত ছিল রংপুর,
তারপর আপনি সেনকে বলছেন সীতাকুণ্ড আগামী মানে তার আগেই গ্রেপ্তার হয়ে গেলেন, তার কারণ ওইখানেও একটা বড় রকমের হিন্দু কনসেন্ট্রেশন বা ইয়েটা রয়েছে। আর উল্টো দিকে ডক্টর ইউনূস তো যে যাদেরকে সমন্বয়ক বানিয়েছেন, এটাকে তারা বলছেন এটা হচ্ছে একটা চট্টগ্রাম পরিষদ। মানে এই যে যা কিছু চট্টগ্রামকে কেন্দ্র করে এটা হচ্ছে, এর কারণটা একটা খুব সহজ, মানে কি বলবেন এই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা যা ঘটেছে? তার ঘটনাগুলো খুব ছোট করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। নাম্বার ওয়ান, হঠাৎ এই তদারকি সরকারের মাইনরিটিদের ওপর অত্যাচারটা বেড়ে গেল। কারণটা কি? কারণটা খুব ছোট। ক্লিন্টন ফাউন্ডেশন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারে যাকে দায়িত্ব দিয়েছিল টোটাল প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেই ক্লিন্টন ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে একটা জনমত সমীক্ষা ইউনুস করা, ভেরি রিসেন্ট। এই জনমত সমীক্ষাতে দেখা গেছে, ইউনুস দেখেছে যে আওয়ামী লীগ টোটাল জনমতের 56% আওয়ামী লীগের জনমতের সমর্থন আছে মানুষের, জামাত ইসলামের 20% আর বিএনপির 18%। তারপর থেকেই ওর হিন্দু জাগরণ মঞ্চের লক্ষ লক্ষ লোক হচ্ছে প্রতিটা জায়গায়। চট্টগ্রামে তো লালদিঘির পাড়, আমি ওখানে দীর্ঘদিন থেকেছি নবগ্রহ বাড়িতে, উল্টো দিকেই নবগ্রহ বাড়ি। তা এই জায়গাটায় প্রায় 5 থেকে 7 লক্ষ লোক হয়েছে। রংপুরের মিটিংয়ে চেন কেটে দেওয়া হয়েছে, ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রাফিক পয়েন্ট থেকে মেরে মিছিলকে আউট করে দেওয়া হয়েছে যাতে না পৌঁছতে পারে, তাতেও লক্ষ লক্ষ লোক হয়েছে। এবং সীতাকুণ্ড থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রচুর পয়েন্ট আছে, সব জায়গাগুলোতে প্রচুর হিন্দু থাকে, হিন্দুদের জায়গা। এবং এই অত্যাচারটা বেড়ে গেল কারণ এই যারা বাংলাদেশের মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান, তারা সবই আওয়ামী লীগের সমর্থক। এর মধ্যে কোনো ভুল নেই, কারণ এরা আওয়ামী লীগের শাসনেতে হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের উপর কোনো অত্যাচার হয়নি, এরা মাত্রা কমে গেছে। আমি বেগম জিয়ার আমলে চট্টগ্রামে তখন মহিউদ্দিন আওয়ামী লীগের মেয়র ছিলেন, কিন্তু বাংলাদেশের শাসনে ক্ষমতায় ছিলেন বেগম জিয়া, বিএনপি পার্টি। হঠাৎ ফতোয়া জারি করলো যে বাংলাদেশে কোনো দুর্গাপুজোতে ঢাক এবং কাসর বাজানো যাবে না। তা মহিউদ্দিনকে আমি বললাম, তুমি তো মেয়র, তুমি তো আওয়ামী লীগের মেয়র। মহিউদ্দিন 3 বারের মেয়র ছিলেন চট্টগ্রামে। আরে তুমি তো মেয়র, তুমি ফতোয়া জারি করো। তো ও বললো যে না, এখানে সমস্ত যারা আছে ঢাক এবং কাঁসর ঘণ্টা বাজাবে, কর্পোরেশন, চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের সমস্ত ব্যাপারে সহযোগিতা করবে। তা হাজারি লেনের অনেক দুর্গাপুজো বন্ধ হয়ে গেল। হাজারি লেন, কোতোয়ালি, অন্দরকিল্লা, সাতকানিয়া, রাউজানে হলো। তা এই যে ব্যাপারটা হচ্ছে, অত্যাচারটা বেড়ে গেছে। ইসকন সম্পর্কে বলি, ছোটোর ওপর, ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন, কৃষ্ণ ভবনামিত সংগঠন। 193টা দেশে তার শাখা পোশাখা আছে। শুধু আমেরিকাতেই তাদের ব্রাঞ্চ আছে 1123টা, সারা বিশ্ব জুড়ে ব্রাঞ্চ আছে। প্রায় তাদের গেস্ট হাউস আছে সংখ্যা প্রায় 3500 সারা ওয়ার্ল্ডে প্রচুর সব কান্ট্রিতে। মানে যারা সাহেবরা, তারা লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা ইসকনের হিন্দু ধর্মের প্রচারক। অদ্ভুত ব্যাপার, শুধু হিন্দুরাই নয়, সারা বিশ্ব জুড়ে সমস্ত জাতি, G20 কান্ট্রি থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, সমস্ত জায়গায় তারা এত বড় সংগঠন ইসকন। একটা ইসকনের সাধু প্রচারক হতে গেলে তাকে পরলৌকিক ক্রিয়াদি কমপ্লিট করে তার আগের নাম চেঞ্জ করে নতুন নাম হয়, এবং তার বসন ছাড়া তার আর কোনো সম্পত্তি থাকে না, তার গেরুয়া বসন ছাড়া। তারা স্যাক্রিফাইস প্রচুর। সেই সন্ন্যাসী যার মধ্যে আমি আমার ব্যাপার নেই, টোটালটা আমাদের, তাকে বলা হচ্ছে সে জঙ্গি, সে মৌলবাদী। অথচ ইউনুসের জমানাতে তিনি পাওয়ারে এসছেন ছাত্রদের দ্বারা, টাকা পয়সা সমস্ত দিয়েছেন, লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, সন্ত্রাসবাদীদের সঙ্গে সিটিং করেছেন, এবং পাওয়ারে আসার পর বাংলাদেশ জেলে ইন্টারপোলের রেড অ্যালার্ট যেসব আসামিরা ছিল আন্তর্জাতিক মানে দুষ্কৃতী এবং যারা বড় বড় অর্থনৈতিক অপরাধী, তাদের জেল গেট খুলে ছেড়ে দিয়েছেন। অদ্ভুত ব্যাপার। এই অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে একটা দেখা যায় যে হাজারি লেন, যেখানে হচ্ছে এই যে হিন্দুরা যে সেখানে অনেক আর্টিজানস এবং সোনা, এটাই কি টার্গেট করেছে? এখানে কি এই অর্গানাইজড ভাবে টাকা খরচ হয়েছে? হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে এই হাজারি লেনটা হচ্ছে যেমন আমাদের কলকাতার বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, এটা টোটালি জুয়েলারি পাড়া। এখানে প্রত্যেকটা বাড়িতে 40-50টা করে জুয়েলারি ওয়ার্কশপ।
তেমনি হাজারি লেনটা একটা মুখ আছে অন্দরকিল্লার দিকে রাস্তা জয়েনিং করছে, একটা করছে আপনার কেশিদা রোডের দিকে, চট্টগ্রামের রাস্তার নামগুলো বলছি, হ্যাঁ একটা যাচ্ছে রেয়াজউদ্দিন বাজার থেকে সোজা গিয়ে রেয়াজউদ্দিন বাজার ধাক্কা যাচ্ছে, একটা বিপণী বিতান নিউ মার্কেটটাকে বাংলায় বলে, ওখানে ক্লাসিক্যাল নাম হচ্ছে বিপণী বিতান, বিপণী বিতানে গিয়ে ধাক্কা খাচ্ছে। এই রাস্তাটার মধ্যে 30,000 ওয়ার্কশপ আছে টোটাল। বাংলাদেশের পুরো জুয়েলারিটা, বাংলা জুয়েলারিটা পুরো কন্ট্রোল করে হাজারি লেন, এবং এই হাজারি লেনের টোটাল পপুলেশনে আমার দেখা 2% মুসলিম মাত্র ওর ভেতর আছে, 2%। গোল্ড মাফিয়া এখানে অনেকে কিন্তু মানে যারা রয়েছেন বা তার আগে আমরা এখানে একটা ঘটনা, প্রত্যেকে অর্থনৈতিক সবল, কারণ তারা ব্যবসাদার, তারা তাদের ক্ষমতাও আছে, তাদের সাহসও আছে, তাদের দাপটও আছে, ওদেরকে ভয় পায় জামা। আমি একটু জিষ্ণুবাবুর কাছে এবার একটু আবারও আসবো, এবং সেই আসার ক্ষেত্রে একটা এই যে ঘটনা প্রবাহ যেটা তৈরি হয়েছে, একটা তো বিষয় আছে যে সীমান্তগুলো, এত বড় একটা সীমান্ত পশ্চিমবঙ্গের সাথে মানে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশে বারবার সবাই বলছে এটা আভ্যন্তরীণ বিষয়, ভারত কেন নাক গলাচ্ছে, এই কথাটা ওদের কমন ডায়লগ হয়ে গেছে। আমার কথা হচ্ছে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ তো ভারতের পেটের কাছে, পেট গন্ডগোল করছে, মাথা ঘামাতে তো হবেই। এই যে মানে এরা যে এই যে লজিকটা দিচ্ছে এই যে বর্ডার জুড়ে, এবং আমরা জানি সোমবার থেকে ভারতীয় জনতা পার্টি সেখানে কর্মসূচি ঘোষণা করেছে সীমাগুলোতে, এটা 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 কেন হচ্ছে বা এর কারণটা এটা কি বলে মনে হচ্ছে আপনার? দেখুন, বিদেশি রাষ্ট্র করে দিয়েছেন, তার মানে আমার মাসির বাড়ির সঙ্গে, আমার পিসির বাড়ির সঙ্গে, আমার কাকার সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। আমার রক্ত তো, তারা বাঙালি এবং আমাদের আত্মীয়। এরা আসলে বুঝতে পারবেন না। যেমন দেশ স্বাধীন হওয়ার পরে নেহেরু বুঝতে পারেননি, নেহেরু লিয়াকত চুক্তি করার সময় এখানকার বাঙালি হিন্দুদের কি অবস্থা হবে। তারপর থেকে একাধিক সময় যখন বামপন্থীরা মুসলিম লীগের সঙ্গে প্যাক্ট করেছিল, বলেছিল যে ভারতবর্ষ আগে ভাগ হবে, তারপরে স্বাধীনতা আসবে। এই দেশ ভাগের যে এই ভয়াবহতা, সেই ভয়াবহতার এরা দায়িত্ব নেন না, বুঝতেও পারেন না। এমনকি মুক্তিযুদ্ধের সময় আপনারাও জানবেন যে সিরাজ শিকদারের কমিউনিস্ট পার্টির একটা অংশ তারা পাকিস্তানের খান সেনার সঙ্গে ছিলেন। এই সত্যি কথাগুলোকে বলতে হবে, জানতে হবে যে পাকিস্তানে কিন্তু কমিউনিস্ট পার্টি থাকেনি, কলকাতাতেই স্থাপন হয়েছিল সিপিপি, কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান, কলকাতায় স্থাপন হয়েছিল। কিন্তু কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তানের ওখানকার নেতৃত্ব ইলা মিত্রকে যখন নিদারুণ ভাবে অত্যাচার করা হলো, এবং ওই অত্যাচার করার পরেই তিনি কলকাতায় এসছেন। তারপর তিনি মানিকতলা থেকে দুবারে নির্বাচনে দাঁড়িয়েছেন, জিতেছেন, কিন্তু তিনি বলেননি যে কি নিদারুণ অবস্থায় তিনি ফেলে এসেছেন বাংলাদেশের হিন্দু বাঙালিকে। এটা কি ভয় কাজ করেছে কোনো? দেখুন, দুটোই কাজ করেছে। আমার ব্যক্তি স্বার্থ, আমি কি মনে করি যে আমি আজকে বেঁচে আছি, আমার পরিবার বেঁচে আছে, আর আজকে যেসব নেতৃত্ব এই কথা বলছেন, আজকের বাংলাদেশ কালকে আফগানিস্তান হবে, আর আজকের পশ্চিমবঙ্গ কালকের বাংলাদেশ হবে। আজকে এখানে যারা আছেন তারা মনে করছেন তারা দুটো ভাবে ভাগ করা যায়, একটা কেউ বোঝেন না। আর যারা বোঝেন এখানে একটু এটা আসছে, এটা প্রায়শই অনেকেই বলেন, আপনার মতো একজন তাত্ত্বিকও যখন এই কথাটা বলছেন, আপনি খুবই পণ্ডিত মানুষ, যে এটা বাংলাদেশ হবে কোথাও একটা কিন্তু জায়গায়। আজকে বিধানসভা এবং সর্বত্র কিন্তু এই প্রশ্নটা উঠেছেন, ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মানে ইস্যুতে পুরোপুরি ভারত সরকারের উপর মানে তিনি বলেছেন যে ঠিক কি বলেছেন একটু শুনে নেব। বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে, সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে, আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে, এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন, আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ
কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাই না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। আমি কিছু এরকম বলতে চাই, এই কথাটার মধ্যে দুটো অসত্য আছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের ওপরে, বাঙালি হিন্দুর ওপরে যে নিদারুণ অত্যাচার হচ্ছে, যে কারণের জন্য 24% থেকে আজকে 8% হয়ে গেছে, সেই নিদারুণ অত্যাচারের সঙ্গে উনি একজন পরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব যদি অন্য কিছুকে তুলনা করেন ভারতবর্ষে, সেটা সারা ভারতবর্ষের লোক, এমনকি তার পরিবারের মানুষও, আমি রিপিট করছি, তার পরিবারের মানুষও আজ থেকে 50 বছর পরে তাকে বিচার করবে যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের সঙ্গে তিনি অন্য আরেকটা ঘটনাকে তুলনা করেছেন। বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারে যার জন্য 24% থেকে 8% আজকে বাংলাদেশের হিন্দু হয়ে গেছে, কি নিদারুণ অত্যাচারের ওখানে হয়েছে। তারা যদি এটাকে ঘুরিয়ে দিতে চান, সেটা একদিক থেকে অন্যায্য। এক, 2 নম্বর হচ্ছে উনি জানেন তো বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করেছিলেন কেন? উনি আজকে অত্যাচার হচ্ছে, 2001 সালে অত্যাচার হয়নি? যখন হজরতবাল ডিসপুট হয়েছিল সেই সময় বাংলাদেশে অত্যাচার হয়নি? 90-এর দশকে হয়নি? সেই মানুষগুলো তো ধর্ষিতা মেয়ের মুখ চেপে ধরে ক্যানিংয়ে এসেছেন, বারাসাতে এসেছেন, আর এখানে এসে থাকার জন্য একটুখানি নিজের সম্মান নিয়ে, নিজের ধর্ম নিয়ে থাকার জন্য করেছেন। যখন সিএ এর বিরোধিতা করেছেন, এই মানুষগুলোর বিরুদ্ধেই আপনারা করেছেন। এই মানুষগুলো তাদের ভারতবর্ষের যাতে নাগরিক, এটা ধরুন ইমপ্লিমেন্ট হওয়ার পরও একটা তো বড় এই প্রশ্নটাই এসেছে যে কেন্দ্রীয় সরকার এই যে এতদিন ধরে ঘটনা চলছে, একবারের জন্য বর্ডার কেন আমরা দেখেছি, বিশেষ করে ঠাকুরদহতে নদী পেরিয়ে এসে এরকম হাত জোর করে দাঁড়িয়ে আছে, আর বিএসএফ দাঁড়িয়ে আছে, বলছে না এটা ঢোকা যাবে না। তাহলে সিএটা করে আখের লাভটা কি? দেখুন, বিষয়টা দুটোই ভাবতে হবে। আমি এক্ষুনি যেটা বললাম যে মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম, পিটিলতা ওয়াদেদারের চট্টগ্রাম, আর এইখানকার ঢাকার পুলিন বিহারী দাসের ঢাকা, দেশবন্ধু চিত্তরঞ্জনের ঢাকা, ব্রাহ্মণবেড়িয়ার কালিকাচ্ছা গ্রামে উল্লাসকার দত্ত, আপনি যদি মনে করেন যে এই সব আন্দোলনের সব স্মৃতি ছেড়ে দিয়ে আমরা ওখান থেকে ঝেঁটিয়ে নিয়ে চলে আসব, তাহলে আমাদের জমি দাও, মানুষগুলো থাকবে কোথায়? একটা সহজ বিষয় আজকে আন্তর্জাতিক মহলে ওঠাতে হবে যে আমাদের তৈরি করা দেশ, আমাদের কন্ট্রিবিউশন কালচারালি, আমাদের ইকোনমিক্যালি, দেশের স্বাধীনতা সংগ্রামে সবকিছুই এখানকার বাংলাভাষী হিন্দুদের কন্ট্রিবিউশন। আপনি বলছেন তাদের সকলকে নিয়ে চলে এসো, কিন্তু যারা বাধ্য হয়ে এখানে চলে এসেছে সেই মানুষগুলোকে তো আগে দিতে হবে। তারা 2 টাকা কেজি চাল খাওয়ার জন্য আসেনি, তারা ওই ইয়েতে আইইডি, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস কি বলেন, খাগড়াগাছি তার করার জন্য আসেনি। তারা এখানে যারা স্লিপার সেল তৈরি করার জন্য এসেছে, আর যে মানুষটা নিজের ধর্ম বাঁচানোর জন্য, পরিবারের মেয়েদের বাঁচানোর জন্য এসেছে, তার সঙ্গে খাগড়াগড়ের যে এই আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে, দুজনের তো পার্থক্য আছে। একজন শরণার্থী আর একজন অনুপ্রবেশকারী। খাগড়াগড়ের যে মূল শাকিল আহমেদ, যে মূল অপরাধী শাকিল আহমেদ, বামফ্রন্টের সময় এখানে করিমপুরে এসে তার আইডেন্টিটি কার্ড তৈরি করেছিল। আপনি একটা কথা বললেন যেটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক স্তরে এই বিষয়টাকে নিয়ে যেতে হবে এবং সেটা সাস্টেনিংলি করার, কিন্তু কোথাও একটা জায়গা থেকে দাঁড়িয়ে ধরুন যখন এই ন্যারেটিভটা শুনি, একজন মানে ধরুন সংবেদনশীল মানুষ হিসাবে এটা হয়েছে যে প্রচুর রোহিঙ্গা ঢুকছে, মুসলমান ঢুকছে, যাদের ঢোকার কথা না তারা ঢুকে যাচ্ছে, আর যাদের আসার কথা তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এইটা আপনি আন্তর্জাতিক স্তরে কি এই জিনিসটা কিভাবে তাহলে আপনি মানে কোথাও একটা জায়গায় তো কনসেনসাস, এই বিষয়টাও এখানকার যারা রাজনৈতিকভাবে দুষ্ট চক্র এটাকে গুলিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইন কি? ইউএনএইচসিআর এর আইন, ইউনাইটেড নেশনস হাই কমিশনস ফর রিফিউজিস, ইউএনএইচসিআর এর। তারা কি বলে যে অন্য একটা দেশ থেকে এই দেশে যদি প্রাণের ভয়ে, ধর্মীয় কারণে বা আরো অন্যগুলো কারণে তার জন্য অত্যাচারিত হয়ে আরেকটা দেশে আসে এবং তার পুরনো দেশে ফিরে না যায়, তাহলে সে এখানে শরণার্থী। শরণার্থীর জন্য একরকম আইন,
আর বাকি যারা ধরুন অর্থনৈতিক কারণে কিংবা খাগড়াগড়ের ওই আইইডি ব্লাস্টের সঙ্গে যুক্ত শাকিল আহমেদ, যে এখানে স্লিপার সেল তৈরি করার জন্য এখানে এসেছে, এই দুজনকে একভাবে ট্রিট করতে বলছেন এই রাজনৈতিক দলগুলো যারা সিএ এর বিরোধিতা করেছেন। আজকে যে অন্যায় হচ্ছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে ওই দলগুলোর সামনে কলার ধরে নিয়ে এসে জিজ্ঞেস করা উচিত, তুমি কালকে সিএ এর বিরোধিতা করেছিলে কেন? সিএ এর বিরোধিতা করা মানে আজকে যারা অত্যাচারিত হচ্ছে সেই অত্যাচারকে সমর্থন করা। এই সহজ জিনিসগুলো তারা বুঝতে পারেন না। কোথাও কি একটা মনে হচ্ছে যে আগামী সময়টা নিরাপত্তার দিক থেকে কি খুব একটা গভীর একটা স্টেকের সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাংলাদেশ? কারণ উত্তর পূর্ব বা অন্য জায়গায় ভারত তো সহজে ছেড়ে দেবে না এই বিষয়টাকে। আমি আপনাকে একটা কথা বলি, আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে বসে আমরা গর্বিত, রাইট? আমি একটা কথা বলি হিন্দিতে, কাহাতে দের আয় দুরুস্ত হয়। আপনি লেটে এসছেন, ভালো বলছেন মুখ্যমন্ত্রী, এই টাইম আছে, আপনার থেকে রিকোয়েস্ট করবদ্ধ, আপনি বিএসএফকে ল্যান্ডটা দিন, আমরা পুরো করতে চাই ফেন্সিং। তারপরে আমরা যদি বিএসএফ কে বলি কোন ইনফিল্ট্রেশন হলে তোমাদের অফিসার তোমাদের লোক দায়ী হবে, আজকে দিন আপনি। দ্বিতীয়, মনে আছে তিস্তা ওয়াটার, ওর নিয়ে শেখ হাসিনা ওয়াদে আসছিলেন, আপনি ইন্টারন্যাশনাল কথা বলছেন, আপনি একটা সম্মানিত, আপনার একটা খুব ভালো রিলেশন শেখ হাসিনার সঙ্গে, কি হলো? উনি ফেরত গেছিলেন, ওনার এগেনস্টে জন্মোত্তরী হয়েছিল, এই জন্ম ওনার এগেনস্ট হয়েছিল। আপনি আজকে বলুন, আজকে পার্লামেন্ট ইন সেশন আছে, আপনার কাছে 29 এমপি আছে, বলুন আমাদের প্রতিশ্রুতি দিন যে আপনি বলবেন যে আমি বিএসএফ কে জমি দিচ্ছি, আমি তিস্তা ওয়াটারের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা বলবে আমি করছি। আমি বলছি আমাদের রিলেশন গুলো অনেক বেড়ে যাবে। লেটস নট বি পলিটিশিয়ান। আপনাকে ইতিহাস কি করে মনে করবে, আমাদের নেক্সট জেনারেশন কি করে মনে করবে, আপনি এটা মনে রাখবেন। আসার জেনারেশন আমাদের মাটিতে অনেক বড় লোক, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আজ পর্যন্ত অনেক বড় বড় লোক হয়েছে, আপনি কিভাবে মনে করাবেন? মানে আমার কথা হচ্ছে যে তিস্তা এগুলো নিয়ে অনেক বিতর্ক রয়েছে উত্তরবঙ্গে, মানে ওয়াটার ক্রাইসিস বা অনেক, আমার কথা হচ্ছে যে আগামী সময়টা বাংলাদেশের জন্য কি মানে অপেক্ষা করছে আপনার, বিশেষ করে নিরাপত্তা জায়গা থেকে? কেননা হচ্ছে যেই রকম লুটপাট এবং হচ্ছে যে এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির থেকে কি আদৌ আর বেরোতে পারবে বাংলাদেশ? নিশ্চয়ই বেরোতে হবে। আপনাকে আমি বলি এটা শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম, ওটা এখানে প্রজেক্ট চলছে। আজকে যেটা হচ্ছে আপনার ইসকনের, ওর মধ্যে আর্মি চিফ দেখলেন 15 দিন আগে জেনারেল বকুর-উজ-জামান বলেছিলেন আমরা সনাতনী, তারপরে বুদ্ধিস্ট এসছে, তারপর ক্রিশ্চিয়ানিটি, তারপর ইসলাম এসছে। উনি বলেছিলেন রাইট? ওনার পর কি করে অ্যারেস্ট হলো বিকজ প্রফেসর ইউনূসের কাছে যে লোক আছেন ওরা আর্মির সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, আমাদের বাংলাদেশ আর্মি থেকে কন্ট্যাক্ট নেই, আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। ইনি এক গ্রুপ অফ কিডনি র্যাকেটার, যারা লিভার, যারা কমিশন খোর, যারা পয়সা কামা। প্রফেসর ইউনূসের আগেন্স্টে তো অনেকগুলো কমপ্লেন আছে, ওনার গ্রামীণ ব্যাংকে কমপ্লেন আছে, উনি মানুষের পেটের উপরে লাঠি মেরে দিয়েছেন। উনি কি বলবেন? উনি বাংলাদেশের জন্য নয়, লুটপাট করে আবার ফ্রান্সে চলে যাবেন। তাহলে আমরা কি দেখছি, শর্ট টার্মে এটা চলবে, কিন্তু মিড টার্ম এই আস্তে আস্তে করে পরিস্থিতি তৈরি হবে। ডক্টর ইউনূস একদিন হাওয়াই জাহাজ নিয়ে মালদ্বীপে নামবেন, বিকজ ওখানে চাইনিজ গুলো বসে আছে, বাংলাদেশের নামে কাপড়গুলো দিয়ে আপনার ইউএসএ নামে ইউরোপে পাঠাচ্ছে, ওখান থেকে ফ্রান্সে যাবেন, আর তারপরে আর্মি টেক ওভার করবে। তাই জন্য আমরা বলছি আর্মি টু আর্মি কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওরাই দ্য ডিসিশন মেকার। মানে আপনি বলছেন খুব সংক্ষেপে, সময় একেবারে শেষ। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ইস্যুটা খুব আন্তর্জাতিক ইস্যু। এই ইস্যুতে আমরা কোনো আঞ্চলিক দলের বিরুদ্ধে কোনো কথা না বলে ভারত সরকারের 4টে মন্ত্রণালয় এই ইস্যুটাকে দেখছে। প্রধানমন্ত্রীর দপ্তর, বিদেশ মন্ত্রণালয়, প্রতিরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির পলিসি মেকিং কমিটি, এই দপ্তরগুলো ব্যাপারটা দেখবে। এই ব্যাপারটা ইস্যুটাকে আমরা আঞ্চলিক স্তরে যদি নিয়ে যাই তাহলে ব্যাপারটা হবে। প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছেন, সেই মিটিংয়ে সর্বদলীয় সমর্থন প্রধানমন্ত্রী পেয়েছেন। সমস্ত রাজনৈতিক দল, পশ্চিমবাংলার যারা শাসক দল তারাও, বিভিন্ন রাজ্যের যারা শাসক দল, প্রত্যেকেই প্রধানমন্ত্রীকে সমর্থন করেছেন। আপনি এগিয়ে যান, আমরা আপনার পেছনে আসি। সেই জায়গায় আমরা আঞ্চলিক দলের কুটকচালিতে আমাদের যাওয়া উচিত নয়। এটা একটা আন্তর্জাতিক ইস্যু। বাংলাদেশের সঙ্গে আমাদের 4000 কিলোমিটার বর্ডার, তার মধ্যে 1800 কিলোমিটার বর্ডার ওয়েস্ট বেঙ্গলে আছে এবং বাকি আসামে আছে, ত্রিপুরাতে আছে,
এবং নর্দার্ন ইস্টার্ন স্টেট মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম দিয়ে আপনার কক্সবাজার দিয়ে এই দিয়ে আপনার টেকনাফে ঢোকা যায়। তা এই যে ব্যাপারটা খুব বিরাট ব্যাপার। বাংলাদেশে যদি জঙ্গি সরকার একটা থাকে তাহলে ভারতের, বিশেষ করে উত্তর পূর্ব ভারত এবং পূর্বাঞ্চলের নিরাপত্তার পক্ষে খুব বিপজ্জনক। এই ব্যাপারটা বিদেশ মন্ত্রণালয় পলিসি মেকিং কমিটি খুব সুন্দরভাবে দেখছে। এই ব্যাপারে এখন ব্যাপার হচ্ছে আপনি যেটা বলেছেন বুঝে গেছি, আপনি সুন্দর বলেছেন, সুন্দরভাবে করছে। এটা বলেছেন যে বাংলাদেশে যে আপনি বললেন স্যার বেরোতে পারবেন না, উনি কাটা জেলা আটকে গেছেন। আমি এই ভবিষ্যৎটা বলে দিলাম। ওকে, এই তার কারণ আপনি বলছেন যে ইউনূসের সরকার জঙ্গি সরকার, হ্যাঁ, মানে জঙ্গিদের দ্বারা পরিচালিত। আইএসআই ইন্টেলিজেন্স পাচ্ছে, পূর্ব পাকিস্তান করতে চায়। আমি জোর করে আগের দিনও বলেছি, আজও বলছি, উনি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে সরকার, সেই সরকারকে সরিয়ে উনি জঙ্গি, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদী দেশ, পাকিস্তানের আইএসআই ইন্টেলিজেন্স পেয়ে পূর্ব পাকিস্তান করতে চায়, মেইন যেটা ইস্যু। বেশ, আজকে এইখানেই শেষ করছি। টানা আপনারা দেখলেন এবং কোনো আশার আলো নেই এই মুহূর্তে ডক্টর ইউনূসের, সেটা মনে হয় সবচেয়ে যিনি ভালো বুঝেছেন তিনি মনে হয় বুঝতে পেরেছেন। কীরকম ম্রিয়মান আসিফ নজরুল, বড় তাত্ত্বিক, বিভিন্ন জায়গা তাকে দেখা গেছিল হচ্ছে তিনি যখন গেছেন সুইজারল্যান্ডে, সেখানে বিদেশে যে আওয়ামী লীগাররা তাকে ঘিরে ফেলেছিলেন। এরকম একটা জায়গা থেকে বাংলাদেশ এবং ভারত এবং হচ্ছে আওয়ামী লীগ বা ভারতের যে সরকারই থাকুক তাদের সাথে একটা বরাবরই রয়েছে, কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে হচ্ছে প্রতিবেশী এই রাষ্ট্রে যেভাবে মৌলবাদের যে ভয়ঙ্কর উত্থান বা দেখা যাচ্ছে, তারা নানা ছিলাই এটা বলার চেষ্টা করছে, কখনো ভারতকে দায়ী করছে, কখনো একে করছে, হিন্দুদের টার্গেট করছে, অর্থাৎ কোথাও একটা ইসলামিক রিপাবলিকের মতো তারা কি তৈরি করতে চেয়েছিল, এবং যেটা করতে গিয়ে মুক্তিযুদ্ধের যে স্পিরিট বা সেই স্পিরিটের সাথে বারবার বাধা খাচ্ছে বা ধরা খেয়ে যাচ্ছে। এই জায়গা থেকেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতিতে প্রত্যেক মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই R+ নিউজের দিকে নজর রাখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জিষ্ণু বসু আপনাকে, মিস্টার R.K. শ্রীবাস্তব আপনাকে এবং রতন হাতি আপনাকেও, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।